আশ্চর্য, আপনি এভাবে কাঁথা বালিশ সব কিছু ছুঁড়ে নিচে ফেলে দিচ্ছেন কেন? কেন? আমার সঙ্গে শোয়ার অনেক শখ নাকি তোর? তোর শখ একদম মিটিয়ে দিব বলে দিলাম। নিচে গিয়ে ঘুমা। কিন্তু কেন? আমি তো আপনার হাজবেন্ড। তোর মতো থার্ড ক্লাস ইতর মার্কা ছেলেকে আমি হাজবেন্ড হিসেবে মেনে নিব, এটা ভাবলি কি করে তুই বলতো? ঘরের মধ্যকার সুন্দর পরিবেশটা মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়ে গেল। লামিয়ার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট ভেসে উঠেছে। আবিরের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এর মধ্যে আবির বলে ওঠে, দেখুন, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। আমি তো ইচ্ছা করে আপনাকে বিয়ে করিনি। তাই তো দেখছি নাচতে নাচতে বিয়ে করতে চলে আসছিস। তুই জানতি যে আমি তোকে পছন্দ করি না, তোকে আমি বিয়ে করব না, তারপরেও তুই কেন এই বিয়েতে রাজি হইলি? আমার আর কোনো উপায় ছিল না, আমি আব্বুর মুখের উপরে না করতে পারিনি। তাকে বলার মতো সাহস আমার হয়নি। তা কেন হবে? সবকিছুই জানিস, আমাদের তো অনেক টাকা আছে। আমার বাবার তো টাকার কোনো অভাব নেই, সেই জন্য লোভে পড়ে বিয়ে করেছিস। তুই কি ভেবেছিস তোর মনের আশা পূরণ হবে? কথাগুলো যেন বিষের মতো ছুড়ে দিল লামিয়া। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সেই নীরবতার ভেতরেই যেন হাজারটা শব্দ লুকিয়ে আছে। আবির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তার চোখে কষ্ট আর অপমান স্পষ্ট। বিয়ের পরে এরকম একটা সিচুয়েশনে দাঁড়াতে হবে আবির সেটা কল্পনা করতে পারেনি। এদিকে লামিয়া রেগে আগুন হয়ে আছে। আবির আমি এর দিকে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে লামিয়া বলে ওঠে, তোকে বলছি না আমার কাছে আসবি না, আমার থেকে দূরে থাকবি। আপনি এরকম করতেছেন কেন? তোর সঙ্গে আমার কেমন ব্যবহার করতে হবে? আজকে আমাদের বিয়ে হয়েছে, আপনি এমন ব্যবহার করতে পারেন না। মনে হচ্ছে আমি আপনাদের বাড়ির চাকর। আমাদের বাড়ির চাকরও তোর থেকে শিক্ষিত বেশি। তাদের যে যোগ্যতা আছে তোর সেই যোগ্যতাও নেই। তোর বাবা তো আমার আব্বুর ম্যানেজার। তুই ভেবেছিস যে আমাকে বিয়ে করে আমার বাবার টাকা পয়সা ধন সম্পদ সব তুই পেয়ে যাবি? এত সহজ না। আমি কখনোই তোর মনের আশা পূরণ হতে দিব না। আপনি ভুল বুঝতেছেন। আমার এই রকম কোনো ইন্টেনশন নেই। দয়া করে আমার বাবাকে অপমান করবেন না। আপনি আমাকে যা খুশি বলেন, কিন্তু আমার বাবার ব্যাপারে আমি কোনো কথা সহ্য করব না। এরপরে আমার বাবা বা আমার পরিবারকে নিয়ে কোনো কথা বলবেন না। আবিরের কণ্ঠে প্রথমবারের মতো দৃঢ়তা শোনা গেল। এতক্ষণ চুপচাপ সহ্য করলেও নিজের পরিবারকে অপমান করা সে মেনে নিতে পারল না। ঘরের বাতাসটা আরো ভারী হয়ে উঠল। লামিয়া তেরে আবিরকে মারতে আসবে, সঙ্গে সঙ্গে আবির সেখান থেকে সরে যায়। লামিয়া বলে ওঠে, এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যা। তোর মুখ আমি দেখতে চাই না। তোর মুখ দেখলে আমার গা জ্বলে যায়। তোর মতো একটা অশিক্ষিত মূর্খর সঙ্গে আমি কখনো সংসার করতে পারবো না। কিন্তু এখন যদি আমি রুম থেকে বের হয়ে যাই, তাহলে সবাই খারাপ ভাববে। আর আপনি এরকম করতেছেন কেন? আমাদের বিয়ে হয়ে গেছে, এখন চাইলেও আলাদা হওয়া সম্ভব না। কি সম্ভব আর কি সম্ভব না সেটা আমাকে শেখাতে আসবে না। আমার চোখের সামনে থেকে সর। তোকে দেখলে আমার গা জ্বলে যাচ্ছে। এই রাতটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার স্বপ্ন যে এইভাবে ভেঙে যাবে ভাবিনি। আমার সামনে খবরদার নাটক করবি না। ইমোশনাল নাটক আমার একদম পছন্দ না। নিচে কথা বালিশ দিয়েছি, ঘুমিয়ে পড়। আমার সঙ্গে বাসর করার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না তোর। কথাগুলো যেন ছুরির মতো বিঁধতে লাগলো আবিরের মনে। ঘরের বাতাসটা ভারী হয়ে উঠেছে, যেন প্রতিটা শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। আবির কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে নিচে বিছানো বালিশটার দিকে তাকালো। আবিরের চোখে পানি টলমল করছিল। বাসর ঘরে যে তাকে এরকম ভাবে অপমানিত হতে হবে সেটা সে কল্পনা করেনি। আবির অনেক ভেবে বালিশটা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। আমার কি এই বিয়েটা করা আসলে অনেক বড় ভুল হয়ে গেছে? আমি এটা কিভাবে করলাম? নিজের জীবনটা এভাবে নষ্ট করে ফেললাম। নিজের হাতে জীবনে হয়তো অনেক বড় পাপ করে ফেলছিলাম, সেজন্য সেটার শাস্তি পাচ্ছি আজকে। আমার জীবনটা এরকম এলোমেলো না হলেও পারত। সারাটা জীবন শুধু কষ্ট পেয়ে গেলাম। আবির কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। কিছুক্ষণ পরেই সেখানে লামিয়া চলে আসে। এসে আবিরকে বলতে শুরু করে, কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? খাওয়া দাওয়া করতে হবে না? তার মানে সকালের নাস্তা করার জন্য এসেছি। তোর কি শুধু অপমানিত হতে মন চায় নাকি? এখানে বসে খাওয়ার যোগ্যতা তোর নেই। তোর মতো ছোট লোক ফকিন্নিরা টেবিলে বসে খাবার খায় না, ফ্লোরে খায়।
লামিয়া, এটা কি হচ্ছে? তুমি এভাবে আবিরকে অপমান করছো কেন? ওকে এখানে থাকতে দাও, কথা আর বাড়িও না। আব্বু, তুমি চুপ করে থাকো, যা বলার আমাকে বলতে দাও। লামিয়া, তুই এটা কি শুরু করেছিস? আবির আমাদের বাড়ির জামাই, ও এখানে খাওয়া দাওয়া করবে না তো কি করবে? তোমরা যদি আর একটা কথা বলো তাহলে আমি কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উঠে যাব। আবির আর অপমান সহ্য করতে পারছিল না, সে রেগে বাহিরে চলে যায়। এদিকে লামিয়ার বোন আব্বু তাকে বকতে শুরু করে, কিন্তু লামিয়ার তাতে কোনো যায় আসে না। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার মতো রুমে চলে গেল। এদিকে লামিয়ার বোন আর আব্বু আবিরের কাছে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার আবির, তুমি খাওয়া দাওয়া না করে বাইরে চলে আসলে যে? কষ্ট পেয়েছো লামিয়ার কথা শুনে? না না আপু, কষ্ট পাবো কেন? আমি পরে খাওয়া দাওয়া করব। দেখো, ওর ব্যবহার দেখে তুমি হয়তো কষ্ট পাচ্ছ, কিন্তু ও অতটা খারাপ না যতটা তোমাকে দেখাচ্ছে। ও আসলে এই বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারছে না। ভার্সিটিতে পড়াশোনা করে তো, ওখানকার কালচার তো অন্যরকম, তুমি জানোই। না আপু, সমস্যা নেই, আমি সবই বুঝতে পারতেছি। ওনার রেগে যাওয়া স্বাভাবিক বিষয়। আসলে বাবা, লামিয়ার কথা শুনে তুমি কষ্ট পেও না। ওর ভেতরে একরকম, বাইরে অন্যরকম। ও আসলে এতটা খারাপ না যতটা তোমাকে দেখাচ্ছে। ও আসলে এই বিয়ে মেনে নিতে পারতেছে না, সেই জন্য এরকম পাগলামি করতেছে। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। আবিরের মাথায় তখন হাজার কথা ঘুরপাক খাচ্ছিল। একদিকে সবার সামনে এভাবে অপমান করলো লামিয়া, অন্যদিকে লামিয়ার বড় আপু আর আব্বু এসে তাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু আবিরের মনে অন্য কিছু চলছিল। সে এক পলকেই গার্ডেনের দিকে তাকিয়ে আছে, তার মনে হাজারো কষ্ট জমে আছে, চোখে মুখে সেটা স্পষ্ট ভেসে উঠেছে। শত কষ্ট বুকে চাপা দিয়ে মুচকি হেসে লামিয়ার আব্বুকে বলে, আঙ্কেল, আমি সব কিছুই বুঝতে পারছি। আমাকে নতুন করে কোনো কিছুই বোঝাতে হবে না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমি এমন কিছু করব না যেখানে আপনাদের সম্মান নষ্ট হয় বা আমার পরিবারের সম্মান নষ্ট হয়। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। এত কষ্ট, এত অপমান সহ্য করে কিভাবে তুমি হাসতে পারো সেটা দেখে আমি অবাক হয়ে যাই। আঙ্কেল, এরকম দুঃখ কষ্ট আমার জন্য নতুন কিছু না। আমি ছোট থেকে এগুলো সহ্য করে আসতেছি। এই অভিজ্ঞতা আমার অনেক আগে থেকেই আছে। আবির কথাগুলো বলেই রুমের দিকে চলে গেল। রুমের মধ্যে গিয়ে দেখে লামিয়া বিছানায় শুয়ে আছে। আবির ভয় পাচ্ছিল। আবির ওর কাছে যেতে হঠাৎ লামিয়া ঘুরে উঠে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই আবার আমার রুমে এসেছিস কেন? তোকে বলেছি আমার রুমে আসবি না। আপনার রুমে না আসলে আমি কার রুমে যাব বলেন তো? আর এইভাবে সবসময় উচ্চ গলায় কথা বলেন কেন? আমিও তো একটা মানুষ, আমাকে মানুষ ভেবেই কথা বলেন। আবিরের কথা শুনে লামিয়া অনেক রেগে যায়। সে বিছানা থেকে উঠে বসে আবিরকে ধমক দিয়ে বলে, তুই আমার রুমে এসে আমাকে বলতেছিস আমি কেন তোর সঙ্গে উঁচু গলায় কথা বলতেছি? আমার সামনে বেশি নাটক করতে আসবি না। আর তোর মতো ফকিন্নিকে মানুষ মনে করেও কোনো লাভ নেই। লামিয়ার কথাগুলো শুনে আবির মুহূর্তের মধ্যে থমকে গেল। লামিয়া তার সঙ্গে এত খারাপ ব্যবহার করার পরেও ঠান্ডা মাথায় এসে কথাগুলো বলছিল। সবই বুঝতে পারলাম, কিন্তু এই বিয়েটা তো আমি ইচ্ছে করে করিনি। আমার আব্বু আর আপনার আব্বুর রিকোয়েস্ট করেছি। এখানে আমার কি দোষ বলেন তো? তুই আমার চোখের সামনে থেকে যা তো। এখন তোকে দেখলে আমার গা জ্বলে যাচ্ছে। আমি এখন কোথায় যাব বলেন তো? সবাই যার যার রুমে শুয়ে আছে। এই রুম ছাড়া আমার যাওয়ার অন্য কোনো রুম নাই তো। কথাটা বলেই আবির সোফায় বসে পড়ে। আবিরের মনে তখন কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছিল। এটা লামিয়াও একটু একটু বুঝতে পারছে, কিন্তু তারপরও লামিয়া আবিরকে আঘাত দিয়ে কথা বলছে। আমি মনে হয় একটু বেশি বেশি বলে ফেলতেছি, কিন্তু আমি তো আমাকে কন্ট্রোল করতে পারছি না কেন? ছেলেটা হয়তো আমার কথা শুনে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তারপরও আমি ওকে কখনোই হাজবেন্ড হিসেবে মেনে নিব না। লামিয়া মনে মনে কথাগুলো ভাবছিল। সে একটু পর সোফার দিকে তাকিয়ে দেখে আবির ক্লান্ত শরীর নিয়ে সোফার উপরেই ঘুমিয়ে গেছে। আবিরকে এভাবে ঘুমাতে দেখে লামিয়ার অনেক মায়া হয়। তাই আর সে আবিরকে না ডেকে তার শরীরের ওপর একটা কাঁথা দিয়ে এসিটা অন করে দেয়। দিয়ে সে নিজে ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ ঘুমানোর পর আবির উঠে দেখে তার শরীরের ওপর কাঁথা। আবার এসি অন করা সে বুঝতে পারে লামিয়াই তাকে কাঁথা দিয়েছে। আবির মনে মনে ভাবতে শুরু করে, আমি এখনো বুঝতে পারতেছি না উনি কি আমাকে হাজবেন্ড হিসেবে কখনো মেনে নিবে,
আমি ঘুমানোর পরে এসি অন করে আমার শরীরের উপরে কাঁথা বিছিয়ে দিয়েছি। এটা কি তবে ভালোবাসার কোনো ইঙ্গিত দিচ্ছে আমাকে, না আমি ভুল বুঝতেছি? কথাগুলো ভাবতে ভাবতে আবির সোফা থেকে উঠে দাঁড়িয়ে বিছানার দিকে যেতে শুরু করে। আগে বিছানার দিকে যাচ্ছিল আবির, সঙ্গে সঙ্গে লামিয়া ঘুম থেকে উঠে উচ্চস্বরে আবিরকে বলতে শুরু করে। লোকে এই জন্যই তো বলে ছোট লোকরা কখনোই শোধরায় না। তোকে আমি আমার ঘরে ঘুমাবার সুযোগ দিয়েছি, আর তুই সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাচ্ছিস। তুই আমাকে স্পর্শ করতে আসছিস, এত বড় সাহস তোর? আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি এরকম কিছুই করতে চাইনি। চুপ কর তুই, একদম কথা বলবি না। আমাকে শেখাতে এসেছিস? তোদের মতো ছেলেকে আমার খুব ভালো করে চেনা আছে। একটু সুযোগ পেয়েছিস, এমনি শরীরে টাচ করতে চলে এসেছিস। আপনি সবসময় উল্টা ভাবেন কেন? আমি কেন আপনাকে টাচ করতে যাব বলেন তো? আর আপনাকে যদি টাচ করিও, তাতে তো আমি কোনো পাপ করে ফেলবো না, কারণ আপনি তোমার ওয়াইফ, আপনাকে আমি টাচ করতে পারি। কিন্তু যেহেতু আপনি এখন আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারেননি, সেই জন্য আপনাকে আমি আপনার অনিচ্ছায় কখনোই টাচ করব না। আপনি ভুল ভাবছেন। আবিরের কথাগুলো শুনে লামিয়া রেগে আগুন হয়ে যায়। লামিয়া হাতের কাছে যা পাচ্ছিল সেটা দিয়ে আবিরের দিকে ছুটছিল। আবির এদিক সেদিক সরে যাচ্ছিল। হঠাৎ লামিয়ার বড় একটা ফুলদানি দিয়ে আবিরকে ঢিল মারলে সেটাকে সরাসরি আবিরের মাথায় লেগে মাথা দিয়ে রক্ত বের হতে শুরু করে। আবির মাথা ধরে ফ্লোরে বসে পড়ে। লামিয়া আবিরের সামনে গিয়ে বসলে আবির লামিয়াকে হাত দিয়ে সরিয়ে দেয়। লামিয়া বলে ওঠে, সরি, আমি আসলে বুঝতে পারিনি। হঠাৎ এত রাগ হয়ে গেছিল, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আপনি আমার সামনে দয়া করে আসবেন না। আপনি আমাকে অযথা দোষারোপ করতেছেন। আমি এরকম কিছুই করিনি যেটার জন্য আপনি আমার মাথাটাই ফাটিয়ে দিলেন। আমি ঘুম থেকে উঠে দেখি যে ঠান্ডায় আপনি কাঁদতেছেন, সেজন্য ভাবলাম এসিটা অফ করে দেই। এসি রিমোটটা ছিল আপনার বালিশের পাশে, সেজন্য রিমোটটা নিতে আমি আপনার পাশে গিয়েছিলাম। আর আপনি কি বুঝলেন? তারপরও আপনাকে আমি অনেকবার করে বলছিলাম, আপনি আমার কথা না শুনে এভাবে আমার মাথাটা ফাটিয়ে দিলেন। এখন আবার মায়া দেখাতে এসেছেন? এরকম মায়া আমার দরকার নাই। এ কথা বলে আবির বাধা ধরে বাইরের দিকে চলে যাচ্ছিল। আবির সিঁড়ি দিয়ে নামছিল, সঙ্গে সঙ্গে তার চোখের পানিগুলো টপ টপ করে সিঁড়ির উপর পড়ছিল। মনে অনেক কষ্ট নিয়ে কান্না করতে করতে নিচে পৌঁছানোর পর আবির তাকিয়ে দেখে সবাই সেখানে বসে আছে। এর মধ্যে লামিয়ার বোন বলে ওঠে, আরে আবির, কি হয়েছে তোমার? তোমার মাথা দিয়ে এভাবে রক্ত বের হচ্ছে কেন? কিছু হয়নি আপু, সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গেছিলাম, তেমন কিছু হয় নাই। হালকা মাথাটা কেটে গেছে একটু। কি বলছো? একটু কেটে গেছে মানে? একটু কেটে গেলে তো এত রক্ত বের হওয়ার কথা না। আমার মনে হয় ক্ষতটা অনেক বেশি। এদিকে আসো তো, আমি দেখি। আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আম্মু, দেখো তো আমার রুমের ওষুধের বক্স আছে, সেটা নিয়ে আসো। ওর ভিতরে ব্যান্ডেজও আছে। মিনার আম্মু সঙ্গে সঙ্গে তার রুমে গিয়ে বক্স নিয়ে আসে, এনে মিনার হাতে দেয়। মিনা বক্স খুলে তার রক্তগুলো মুছে দিয়ে সেখানে ভালোভাবে ওষুধগুলো লাগিয়ে দিয়ে ওয়ান টাইম স্টেপ লাগিয়ে দেয়। লামিয়ার আম্মু জিজ্ঞেস করে, আচ্ছা আবির, সত্যি করে বলো তো, তুমি আঘাতটা কি করে পেলে? আমার তো মনে হয় না এটা পড়ে গিয়ে হয়েছে। তুমি একদম ঠিক কথা বলেছো আম্মু। আমারও মনে হয় না এটা সেই থেকে পড়ে যাওয়ার আঘাত। মনে হচ্ছে কেউ কোনো কিছু দিয়ে ঢিল মেরেছিল। আবির বাবা, সত্যি করে বলো তো, আমি তো তোমার মা হই। আমাকে সত্যিটা বলতে আপত্তি কোথায়? কি হয়েছে বলো তো? লামিয়ার সঙ্গে কি কোনো রকমের ঝগড়া হয়েছে নাকি? আবির কথাটা শুনি মাথাটা নাড়িয়ে না বলে বাহিরে গিয়ে গার্ডেনে বসে আছে। তার মনে হাজারো কষ্ট জমে আছে, তার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। মনে সেই কষ্ট নিয়ে দুইটা পাখির দিকে তাকিয়ে আছে। পাখির ভালোবাসা তাকিয়ে দেখতেছিল। হঠাৎ কেউ তার কাঁধে এসে হাত রাখে। সে পেছনে ঘুরতে দেখে লামিয়া। কি ব্যাপার, আপনি এখানে? কিছু বলবেন নাকি? আমাকে যদি অপমান করার বাকি থাকে তাহলে করে নিতে পারেন। আমার সহ্য করার অভ্যাস আছে অনেক আগে থেকেই। আমি কখনো কাউকে সরি বলিনি, কিন্তু তোকে এরকম ভাবে আঘাত করার জন্য আমি অনেক সরি আবির। আমার মাথাটা তখন অনেক গরম হয়ে গেছিল। আমি কি করেছি আমি নিজেও জানি না। লামিয়ার মুখে এরকম নরম কথা শুনে আবির অবাক হয়ে লামিয়ার দিকে তাকিয়ে আছে। সে ভাবতে শুরু করে, এটা কোন লামিয়া এরকম নরম ভাবে কথা বলে? আগে কখনোই দেখেনি আবির। যা হবার তা তো হয়ে গেছে,
এটা নিয়ে আর কথা না বলাই ভালো। আপনি রুমে যান, আমি এখানে কিছুক্ষণ একা বসে থাকবো। নিজের সঙ্গে কথা বলি না, অনেক দিন হয়ে গেছে। নিজেকে একটু সময় দিতে চাই। নিজের সঙ্গে কথা বলে কখনো দুঃখ কষ্ট দূর করতে পারবি না। তার জন্য কোনো কাছের মানুষের সঙ্গে কথা বলতে হয়, তার সঙ্গে সময় কাটাতে হয়, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমি যে অবস্থানে আছি, এখন আমার পাশে কেউ নেই, আমার কথা ভাবার সময় কারণ নেই। আবিরের চোখে মুখে হতাশা, তার চোখে পানি টলমল করছিল। এত কষ্ট, এত হতাশা সে যেন একা বই বেড়াতে পারছে না। তাকে সান্ত্বনা দেওয়ার মতো, আশ্বাস দেওয়ার মতো কেউ নেই। সে এখন নিজেকে বড্ড একা মনে করছে। এর মধ্যে লামিয়ে বলে, আবির, এখন রুমের মধ্যে চল, রাত হয়ে গেছে কিন্তু। আব্বু আম্মু দেখলে কি ভাববে আমার ব্যাপারে বলতো? সবসময় শুধু আপনাদের বিষয়টাই ভেবে গেলেন। আমিও যে একটা মানুষ, সেটা কখনো হয়তো আপনার মনে হয়নি। আমি তো তোকে সরি বলেছি, এখন তুই কি চাচ্ছিস যে আমি তোর পা ধরে মাফ চাইবো? তাহলে তুই খুশি হবি নাকি? আমি এরকম কথা কখনো বলিও নাই, এরকম কথা আমি কখনো ভাবিও নাই। আপনি শুধু একাই বলে যাচ্ছেন। রুমের মধ্যেও ঠিক একই অবস্থা। কোনো কিছু না জেনে না বুঝে আমাকে এভাবে আঘাত করলেন, এখন আবার এসে নতুন কথা বলছেন। কিন্তু তোর কথা শুনে তো আমার তাই মনে হচ্ছে। এখন দেখছি নরম হইলে তুই মাথার উপরে উঠে বসিস। আমি তোকে ভালোভাবে কথাগুলো বলতেছি, তোর তো সেদিকে কোনো খেয়ালই নেই। সেই জন্যই তোদের মতো ছোট লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করতে নেই। তোরা হইলি শক্তের ভক্ত, নরমের জম। আবির কথাগুলো শুনে রেগে যায়। লামিয়াকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়ে সে রুমের মধ্যে চলে আসে। আবিরের চোখে মুখে হতাশা আর স্পষ্ট রাগ ভেসে উঠেছে। লামিয়া বুঝতে পেরেছে আবিরকে আর অজু করার কথা বলা যাবে না। সে এখন রেগে আছে। সবকিছু বুঝতে পেরে ঠান্ডা মাথায় আবিরকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোর কি সমস্যা বল আমাকে। এখন তুই কি সিদ্ধান্ত নিলি? আপনি বলেন, আপনি কি করলে খুশি হবেন, আমি সেটাই করার চেষ্টা করব। আমার কথা তো ভাবতে হবে না। তুই কি সিদ্ধান্ত নিবি সেটা তোর ব্যাপার, আর আমার সিদ্ধান্ত আমার কাছে থাকুক। ঠিক আছে, তাহলে আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলি, আমার পরিবারের সঙ্গে কথা বলি, তারপরে আপনাকে জানাচ্ছি। আমার পরিবারকে তোর কিছুই বলার দরকার নেই। আব্বু আম্মু যদি জানতে পারে তাহলে তারা অনেক কষ্ট পাবে। আমি এত তাড়াতাড়ি তাদের কষ্ট দিতে চাই না। লামিয়ার কথা শুনে আবির বুঝতে পারছিল যে লামিয়া তার পরিবারের সামনে ভালো সেজে থাকতে চায় আর তাকে খারাপভাবে উপস্থাপন করতে চায়। আবির সবকিছু বোঝা যায়। লামিয়াকে বলে ওঠে, আমি আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি। আচ্ছা, একটা সত্যি করে কথা বলুন, আপনার কি কারোর সঙ্গে কোনো সম্পর্ক আছে? থাকলে আমাকে বলতে পারেন। সম্পর্ক থাকতে পারে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। আমি ভার্সিটিতে পড়ি, আমি শিক্ষিত। আমি কি তোদের মতো অশিক্ষিত মূর্খ নাকি, যে কখনো ভার্সিটির বারান্দাতেও যায়নি? আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু কখনো কাউকে মনে কষ্ট দিয়ে বা আঘাত করে কথা বলিনি, যেটা আপনি সবসময় করে থাকেন। এই জন্য আবার নিজেকে শিক্ষিত দাবি করেন, বিষয়টা খুবই বেমানান লাগে। তোর কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আমি বুঝতে পেরেছি, তোর সঙ্গে যত কথা বলবো ততই তুই মাথায় উঠে যাবি। তোর সঙ্গে আর কোনো কথা নেই আবির। তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার, আর আমার পার্সোনাল বিষয়ে নাক না গলালেই আমি খুশি হব। আশা করছি সব বুঝতে পেরেছিস। আবির লামিয়ার কথাগুলো শুনে একেবারেই ভেঙে পড়ে। সে পুরোপুরি বুঝে গিয়েছিল তাদের এই সম্পর্ক আর বেশি দূর আগানো সম্ভব হবে না। একদিকে আবির তার পরিবারের সম্মান নিয়ে চিন্তা করছিল, অন্যদিকে নতুন একটা সম্পর্ক ভেঙে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছিল। তবে কি সম্পর্ক শুরু হওয়ার আগেই ভেঙে যাবে? আবির কি লামিয়াকে কখনো বোঝাতে পারবে? সবসময় আমার সঙ্গে কেন এরকম হয়? মুহূর্তে ভাগ্যটা এতই খারাপ যে সম্পর্কটা শুরু হওয়ার আগেই ভেঙে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মুহূর্তেই আমি আর এত অপমান সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আবির সবকিছু না বুঝলেও একটু একটু বুঝতে শুরু করেছে যে লামিয়ার মনে তার জন্য আসলে কোনো জায়গা নেই। আবির কি ঠিক ভেবেছে, নাকি তার ভাবার মধ্যেও কিছু ভুল হয়ে গেছে? আবির সোফায় কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই লামিয়া তাকিয়ে দেখে আবির রুমের মধ্যে বা আশেপাশে কোথাও নেই। সে কোথাও খুঁজে পাচ্ছে না, তাই তার আম্মুকে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এরকম চিৎকার করছিস কেন? কি সমস্যা? আসলে আবিরকে দেখতে পাচ্ছি না কোথাও। আমি বলতে পারছি না যে আবির কোথায় গেছে, তবে কাজের মেয়েটা বলল সকালে নাকি ও কাঁধে ব্যাগ নিয়ে বাইরে বের হয়ে গেছে।
ও কাউকে কিছু না বলে এভাবে বাসা থেকে বের হয়ে কোথায় চলে গেছে? যেখানেই যাক সমস্যা নেই, কাউকে তো কিছু বলে যাবে। কাকে বলে যেতে হবে? এই বাসাতে আদৌ কি ওর কোনো আপন মানুষ আছে? আমি তো দেখি না। আর আমি মনে করি ও চলে গেছে, বেঁচে গেছে, এখনও ভালো থাকবে। আর যেহেতু আমি ওকে যেতে দেখিনি, তাই আটকানোরও কোনো প্রশ্ন আসে না। যদি দেখতাম হয়তো আটকাতাম, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে ও গিয়ে ভালোই করেছে। এটা তুমি কি বলতেছো আম্মু? আমি কি এতটাই খারাপ নাকি? হ্যাঁ, এটা সত্যি যে আমি ওকে পছন্দ করি না। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো ওই অশিক্ষিতটার সঙ্গে। তবে এই না যে আমি সব কিছু মুখ বুজে সহ্য করব। ওর মতো ছেলের সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আবির কাউকে না বলে চলে যাওয়াটা লামিয়া এত সহজভাবে নিতে পারেনি। তার আম্মুর সামনে সে হয়তো এক অভিনয়ের মুখোশ পরে আছে। লামিয়ার আম্মু ওর ওপর পুরোপুরি রেগে আছে, আর সবসময় উল্টো জবাবই দিচ্ছিল লামিয়াকে। এক পর্যায়ে লামিয়ার আম্মু বলে ওঠে, তোর সঙ্গে আমার কোনো কথা নেই। তোর যদি কিছু বলার থাকে তাহলে তোর আব্বুকে বলতে পারিস। তোর আব্বু ডাইনিং রুমে বসে আছে। লামিয়া তার আম্মুর কথা শুনে তার আব্বুর সঙ্গে কথা বলতে গেল। গিয়ে দেখে তার আব্বু বসে বসে পেপার পড়ছে। তার আব্বুর সামনে তার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে অন্যদিকে বসে পড়ল লামিয়া। জিজ্ঞেস করলো, কি ব্যাপার আব্বু? আমি তোমাকে কিছু বলতেছি, তুমি আমার কথা না শুনে অন্যদিকে ঘুরে বসলে কেন? এই বাসায় আমাকে কি কেউ ভালোবাসে নাকি সবাই আবিরের পক্ষেই হয়ে আছে? আমার সামনে উল্টো পাল্টা কোনো কথা বলিস না। তুই যা চেয়েছিস তা তো পেয়ে গেছিস, এখন আবার আমার সঙ্গে নতুন করে কি কথা বলতে এসেছিস? যাকে নিয়ে তোর এত সমস্যা ছিল সে তো চলে গেছে। কিন্তু আব্বু, আমি চলে যাওয়াতে আমার কি দোষ? আমি তো ওকে কখনোই বাসা ছেড়ে চলে যেতে বলি নাই। তাহলে সবাই আমার দোষ কেন দিচ্ছ বলো তো? অবশ্যই তোর জন্য গেছে। তুই ওকে সব সময় অপমান করতি, সেদিন তো আবিরকে মাথা ফাটিয়ে দিয়েছিলি। আবার বলতেছিস কি করেছিস? তুই ওকে সব সময় জ্বালিয়েছিস। একমাত্র তোর জন্যই ছেলেটা অভিমান করে এই বাসা থেকে বেরিয়ে গেছে। আমার পুরো বিশ্বাস তোর জন্য চলে গেছে। এখন তুই স্বাধীন, যা খুশি তাই করতে পারিস। তোর সঙ্গে আমার আর কোনো কথা নেই। তোর যেটা মনে চায় সেটাই কর। লামি এখন পুরোপুরি বুঝে গেছে যে আবির এ বাসা থেকে চলে যাওয়াতে সবাই তার উপরে রেগে আছে। তার এখন মনে হচ্ছে আবিরের চলে যাওয়ায় এ বাসায় কেউ মেনে নিতে পারেনি। পুরো পরিবারটাই আবিরকে পছন্দ করত তার সরলতার জন্য, সাদামাটা জীবনযাপনের জন্য। কিন্তু লামিয়া তাকে কখনো বুঝতে পারেনি, সবসময় শুধু অপমান করে গেছে। লামিয়া কি কখনো আবিরকে বুঝবে? আর এখন বুঝেও বা কি কোনো লাভ হবে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আবির এই পরিবারের অংশ। আমি এই পরিবারের কেউই না। সবারই দেখতেছে আবিরের জন্যই মন খারাপ। আমাকে নিয়ে ভাবার সময় কারোরই নেই। এখন মনে হচ্ছে আবির না গিয়ে যদি আমি এই বাসা থেকে চলে যেতাম তাহলে হয়তো ভালো হতো তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না তোমরা? আব্বু, আমি তোমাদের কাছে এতটাই খারাপ হয়ে গেছি যে এখন আর আমার সঙ্গে তোমাদের কথা বলতে ইচ্ছে করে না। ঠিক আছে। লামিয়া আর কোনো কথা না বলে সরাসরি তার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে শুয়ে লামিয়া শুধু ভেবেই যাচ্ছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে তার বান্ধবী আমিনা তাকে ফোন করেছে। সে ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ আমিনা, বলো, হঠাৎ ফোন করলে যে? কি রে, 2-3 দিন ধরে তোর কোনো খোঁজ খবর নেই? কি ব্যাপার রে, ভার্সিটিতেও আসিস না? কোনো সমস্যা হলো নাকি আবার, সেই জন্য ফোন করলাম। না রে, আমার কোনো সমস্যা হয়নি। কয়েকদিন একটু প্রবলেমে ছিলাম তো, সেজন্য ভার্সিটিতে যেতে পারিনি। আবার তোদেরকে ফোন করে বলতেও পারিনি। কি প্রবলেম হয়েছিল তোর? আর আজকে ভার্সিটিতে যাবি না? আর তোকে তো সবাই অনেক মিস করছে। আজকে তাহলে আমরা দুজন একসাথেই ভার্সিটিতে যাব, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে রে, আমি তাহলে রেডি হচ্ছি। তুই বের হওয়ার আগে আমাকে কল করিস, আমি বের হব। লামিয়া খাওয়া দাওয়া না করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তার বান্ধবী আমিনা এসে তাকে রিকশায় করে নিয়ে ভার্সিটির দিকে চলে যায়। তার বান্ধবী জিজ্ঞেস করে, কি রে, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস? কি হয়ে গেল হঠাৎ তোর? অন্য সময় তো কথায় পাগল করে ফেলতি, হঠাৎ কি হলো? না রে, তেমন কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছে না। সকালে খাওয়া দাওয়া করিনি তো, আব্বু আম্মুর সঙ্গে একটু রাগারাগি হয়েছে সেজন্য। কি বলিস, 11টা বেজে গেল, এখনো তুই খাওয়া দাওয়া করিসনি? আচ্ছা তাহলে ভার্সিটিতে গিয়ে সরাসরি ক্যান্টিনে যাব, সেখানে গিয়ে নাস্তা করে তারপর ক্লাসের দিকে যাব।
আমিনা লামিয়াকে নিয়ে সরাসরি ক্যান্টিনে চলে গেল। সেখানে গিয়ে তারা সকালে নাস্তা করে বের হচ্ছিল, তখনই শাকিলের সঙ্গে দেখা। শাকিল লামিয়াকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। শাকিল লামিয়াকে কিছু বলতে যাবে, এর মধ্যেই লামিয়া শাকিলকে বলে, লামিয়া, কোথায় ছিলে তুমি? কতদিন হয়ে গেল তোমার সঙ্গে কথা হয় না, দেখা হয় না। ভার্সিটিতে আসো না কেন এতদিন? অনেক বলে ফেলেছো, আর কোনো কথা বইলো না। তোমার সঙ্গে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই, তুমি আমার সামনে থেকে যাও। সরি জান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর ওইরকম কাণ্ড কখনো করব না। তুমি আমার সামনে থেকে এক্ষুনি সরো, না হলে কিন্তু তোমাকে আমি ধাক্কা দিতে বাধ্য হব। তুমি কোন মুখ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও? তোমার কি একটু লজ্জা করে না? আমি আসলে বুঝতে পারিনি, বন্ধুদের প্রলোচনায় ভুল করে ফেলেছি। প্লিজ ওই দিনটার কথা তুমি ভুলে যাও। লামিয়া শাকিলের কথা শুনে রেগে যায়। শাকিলকে পাশ কাটিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। তার বান্ধবী তাকে বারবার জিজ্ঞেস করে শাকিল কি বলতে চাচ্ছিল, তাকে কি হয়েছে ওদের মধ্যে, কিন্তু লামিয়া এ বিষয়ে কোনো কথা বলতেই রাজি নয়। এখন লামিয়া আমিনাকে বলে, দোস্ত, আমার একটু ভালো লাগছে না, আজকে ক্লাস করব না আমি, তুই করলে যা। কি বলিস? তুই যদি ক্লাসে না যাস আমি কখনো গিয়েছি বল? আর তোর কি হয়েছে এত মন খারাপ? কিছু আমাকে একটু বল। চল তো ক্যাম্পাসের ওই দিকটায় গিয়ে বসি। লামিয়া ক্লাসে যাবে না, সেই জন্য আমিনাও ক্লাসে যাবে না। দুইজন মিলে ক্যাম্পাসের পাশের মাঠেটাতে বসে বসে কথা বলছিল। আমিনা বারবার জিজ্ঞেস করার পরেও লামিয়া কোনো কথাই বলছিল না। এক পর্যায়ে লামিয়া বলে, দোস্ত প্লিজ আমাকে এগুলো বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করিস না, আমার এমনিতেই অনেক খারাপ লাগছে। তোর এই প্রশ্নের জবাবগুলো দিতে আমার আরো বেশি খারাপ লাগবে। প্লিজ অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি বুঝতে পারছি তুই অনেক ডিপ্রেশনের মধ্যে আছিস। এখন তাহলে কিছু নাই, জিজ্ঞেস করি। ক্লাসেও তো করবি না, এখন তাহলে কি করবি বলতো? আর শাকিল কি করছে, ওর ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। ওর বিষয়টা তোকে পরে আমি খুলে বলবো, এখন ভালো লাগছে না। তবে সাকিবের সঙ্গে আমার সম্পর্ক আর কখনোই হয়তো আগের মতো হবে না, এটা আমি বলতে পারি। আমিনা বুঝে গেল যে লামিয়া হয়তো অনেক ডিপ্রেশনের মধ্যে আছে। সে এখন কোনো কিছুই খোলাসা করে বলতে চাচ্ছে না, তাই আমিনা আর প্রেশার দিল না। কিন্তু লামিয়াকে দেখে বোঝা যাচ্ছিল সে কতটা কষ্টে আছে। সে এখন কি করবে, কোনটা করলেই তার জন্য ভালো হবে, সে কিছুই বুঝতে পারছে না। এর মধ্যে আমিনা বলে ওঠে, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলি? তুই কি এমন ভাবছিস, কিছু তো বল। আমি তোকে কিভাবে কি বলবো বান্ধবী, আমার কোনো কিছুই মাথায় আসছে না। তুই হয়তো জানিস না, আমার 2-3 দিন আগেই বিয়ে হয়ে গেছে, সেটা নিয়ে অনেক সমস্যায় আছি। কি বলিস এইগুলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি কি এমন কিছু হয়েছে? রে, তোকে কেন মিথ্যা কথা বলবো বল? 100% সত্যি বলতেছি। তবে আমার ইচ্ছেতে হয়নি, আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমিনা লামিয়ার মুখে বিয়ের কথা শুনে অবাক হয়ে মাথায় হাত দিয়ে ভাবতে শুরু করে। কিভাবে বিয়ে হলো তার বিশ্বাসই হচ্ছে না যে লামিয়ার এভাবে হঠাৎ করে বিয়ে হয়ে যাবে। সে লামিয়াকে জিজ্ঞেস করে, তুই এগুলো কি বলছিস বলতো? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। হঠাৎ তোর বিয়ে হলো কিভাবে, আর কার সঙ্গে হলো? হ্যাঁ রে দোস্ত, আমি তোকে মিথ্যা কথা কেন বলবো বল? সত্যিই আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু কার সঙ্গে বিয়ে হয়েছে সেটা তো বলবে না? দোস্ত, তোকে অনুরোধ করছি, বিয়ের বিষয়ে আর কোনো কিছুই জানতে চাস না প্লিজ। বিয়ের বিষয়ে আমার একদম কথা বলতে মন চায় না। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু ভালো লাগছে না তাহলে আর বিয়ে বিষয় নিয়ে কোনো কথা বলবো না। চল তাহলে কোথায় একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। অনেক দিন হলো দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করি না। আমিনা কথাটা বলার সঙ্গে সঙ্গে লামিয়া উঠে দাঁড়িয়ে গেল। দুজন একটা রেস্টুরেন্টে চলে গেল। সেখানে গিয়ে বসে তারা ওয়েটারকে ডাক দিলে লামিয়া ওয়েটারকে দেখে অবাক হয়ে যায়। কিরে দোস্ত, তুই এরকম তাকিয়ে আছিস কেন ওয়েটারের দিকে? অর্ডার দেয়া বাদ দিয়ে চিনিস নাকি ওনাকে? আরে না, আমি ওনাকে কিভাবে চিনবো বল? একটা বিষয় নিয়ে ভাবছিলাম। আচ্ছা এখন ভাবা বন্ধ করে কিছু একটা অর্ডার কর, ক্ষুধা লেগেছে অনেক। লামিয়া যখন কোনো কিছু অর্ডার করছিল না তখন বাধ্য হয়ে আবিরই অর্ডারটা দিয়ে দেয়। লামিয়া আবিরকে সামান্য একটা ওয়েটারের চাকরি করতে দেখে অবাক হয়ে যায়। তার রাগটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় আবিরের প্রতি। কিন্তু আবিরেরই বা কী করার ছিল? তার কাঁধের ওপর ফ্যামিলির দায়িত্ব আছে, সে চাইলেও তো বসে থাকতে পারে না। খাওয়া দাওয়া শেষ করে দিয়ে দুইজন বের হয়ে যাচ্ছিল। হঠাৎ লামিয়া বলে ওঠে, আমি তো রেস্টুরেন্টের ভেতর মোবাইলটা রেখে আসছি, তুই এখানে একটু দাঁড়া, আমি ফোনটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে দোস্ত, কিন্তু তাড়াতাড়ি আসিস।
লামিয়া ভিতরে ঢুকতেই তার প্রথম নজরে পড়ে তারা যে টেবিলে বসে খাবার খাচ্ছিল সে টেবিলটা আবির পরিষ্কার করছিল। সে চেয়ার থেকে ফোনটা নিয়ে আবিরকে জিজ্ঞেস করে, তাহলে এই কাজ করাই শুধু বাকি ছিল? এখন আমার বান্ধবী যদি জানতে পারতো যে তুই আমার হাজবেন্ড, তখন আমার সম্মানটা কোথায় থাকতো সেটা একবারও ভেবে দেখেছিস? সেই কথা ভাবলে তো আমার পেট ভরতো না। আর আমি ইনকাম করছি, চুরি তো বলছি না যে লজ্জা করবে। লজ্জার কিছুই নেই। আপনারা বড়লোক কোটিপতি ঘরের সন্তান, আপনাদের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কখনো মিলবে না। কিন্তু তাই বলে তুই রেস্টুরেন্টে সামান্য একটা ওয়েটারের চাকরি করবি? যদি আব্বু জানতে পারে তাহলে তোকে কিছু বলবে না, যা বলার সব কিছু আমাকে বলবে, কারণ আমার পুরো পরিবারই তোকে সাপোর্ট করে। আমার পক্ষে কেউ কথা বলবে না। চিন্তা করতে হবে না, আমি সব কিছু তাদের বুঝিয়ে বলবো। যদি কখনো সামনে পড়ি তবে আপনাদের বাসায় আমি আর কখনো যাব না, এটা আপনি কনফার্ম থাকতে পারেন। আবিরের কথা শুনে লামিয়ার রাগ হওয়ার বদলে তার উপরে মায়া হতে শুরু করে। কোথাও একটা যেন আবিরের প্রতি লামিয়ার টান অনুভব করছে, কিন্তু তারপরও লামিয়া আবিরের উপর সহানুভূতি দেখাতে রাজি নয়। লামিয়া রাগান্বিত হয়ে বলে, তুই আসলে কি চাস সত্যি করে বলতো? যদি আব্বু আম্মু জানতে পারে যে তুই সামান্য একটা রেস্টুরেন্টে চাকরি করিস, তাহলে তারা মনে কত কষ্ট পাবে ভেবে দেখেছিস? আপনি আমার থেকে তো এটাই চেয়েছিলেন যে আমি আপনার থেকে আলাদা হয়ে যাই, আমি তো সেটাই করছি। তাহলে এত ভয় পাচ্ছেন কেন? আপনি আপনার পরিবারকে বুঝিয়ে বলেন যে আমার সঙ্গে আপনি থাকবেন না, তাহলেই তো হয়ে যায়। তোর কি মনে হয় আমার পরিবার এত সহজে মেনে নিবে এই কথা? সেটা বুঝিয়ে বলার দায়িত্ব আপনার। আপনি এখন যান, আমাকে কাজ করতে হবে। যদি কেউ দেখে ফেলে আপনার সঙ্গে কথা বলতে, তাহলে আমার চাকরিটা চলে যেতে পারে। এই কথা শুনে লামিয়া রেগে দ্রুত রেস্টুরেন্ট থেকে বের হয়ে তার বান্ধবীদের সঙ্গে নিয়ে একটা রিকশায় উঠে বাসার দিকে চলে যায়। কিছুক্ষণ পর তারা একটা রিকশা নিয়ে যেতে শুরু করে। তার বান্ধবী তাকে বিদায় দিয়ে বাসার দিকে চলে যায়। সে আরও বেশি দেরি না করে বাসায় চলে যায়। তার মনে ছিল ভয়, কেননা যদি তার পরিবার জানতে পারে তার কথা মতো আবির লামিয়াকে ডিভোর্স দেবে, তাহলে তার আব্বু আম্মুর সামনে তার আর কোনো ভ্যালু থাকবে না। এটা নিয়ে সে অনেক চিন্তিত, কিন্তু হৃদয়ের কোণে আবিরের জন্য যেন লামিয়ার একটু ভালোবাসা জমে উঠেছে। আবিরকে কি লামিয়ার সম্মান আর ভালোবাসা দিয়ে এই বাসে ফিরিয়ে আনবে, নাকি তাদের বিয়ের এখানে সমাপ্ত হয়ে যাবে? এভাবে প্রায় 20 থেকে 25 দিন চলে যায়, আবিরের কোনো খবর নেই। এদিকে আবিরকে রেস্টুরেন্টে দেখে ফেলায় আবির সে রেস্টুরেন্টের বদলে অন্য একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছে। লামিয়া অনেক খুঁজেছে আবিরকে, কিন্তু কোথাও পায়নি। লামিয়ার পরিবার আবির চলে যাওয়াতে অনেক হতাশ হয়ে গেছে। হ্যালো দোস্ত, কোথায় তুই? আজকাল তোর দেখাই পাওয়া যায় না। চল আজকে কিশোরগঞ্জ চায়নাবাদ থেকে ঘুরে আসি। অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না। দোস্ত, আমার মন মেজাজ একদম ভালো নেই। সারাদিন বাসায় আব্বু আম্মুর কথা শুনতে হয় আবিরের জন্য। ছেলেটা যে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারছি না। সেই জন্যেই তো বলতাছি, একটু ঘোরাঘুরি করলে একটু চিন্তামুক্ত হতে পারবে। চল না যাই। আমিনার বারবার রিকোয়েস্ট করার জন্য লামিয়া আর বারণ করতে পারল না। তারা দুজনে রেডি হয়ে চায়নাবাদে ঘুরতে গেল। সেখানে অনেকক্ষণ দুজন ঘোরাঘুরি করছিল। ঘুরতে ঘুরতে লামিয়ার নজর পড়ে একটা ছেলের দিকে। সে ভালোভাবে তাকিয়ে দেখে ছেলেটা আর কেউ নয়, আবির। কিন্তু তার পাশে কেউ একজন আছে। লামিয়া দ্রুত আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। আবির, তুই কোথায় ছিলি বলতো? তোকে কত জায়গায় খুঁজেছি। তুই বাসায় চল প্লিজ। আব্বু আম্মু তোর জন্য আমাকে অনেক প্যারা দিচ্ছে। যেখানে সম্মান নেই, সেটা যতই দামি জায়গা হোক, আমি সেখানে থাকতে চাই না। আপনার আব্বু আম্মুকে বলে দিয়েন আমি ওই বাসায় ফিরে যাব না। আর আপনি আমাকে ডিভোর্স দিচ্ছেন না কেন? ডিভোর্স দিলেই তো হয়ে যায়, আর আপনার কোনো প্যারা নিতে হবে না। আবিরকে এভাবে কথা বলতে শুনে লামিয়া আশ্চর্য হয়ে গেল। অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। ডিভোর্সের কথা শুনি আমিনাও বেশ অবাক হয়েছে, কেননা বিয়ে হয়েছে এই 1 মাস হলো। এর মধ্যে ডিভোর্সের কথা কিভাবে আসছে? লামিয়া রেগে আবিরকে বলে, আর তুই এই মেয়ের সঙ্গে কি করিস? ও তোর কে হয়? আমাকে সম্মান না দিলেন, কিন্তু ওকে সম্মান দিয়ে কথা বলেন। ওর নাম নদী, ও আমার গার্লফ্রেন্ড। কথাটা শুনে লামিয়ার মনের মধ্যে ঝড় বইতে শুরু করে। লামিয়া কল্পনা করতে পারেনি যে আবির এরকম কিছু একটা করবে। লামিয়ার সঙ্গে থাকা তার বান্ধবী নদীও অবাক। লামিয়া কিছুই বুঝতে পারছে না সে এখন আবিরকে কি বলবে। সে তার ভুল বুঝতে শুরু করেছে যে আবিরকে ওইভাবে সবার সামনেই সবসময় অপমান করা ঠিক হয়নি। তাকে সবসময় গরিব ছোট লোক বলে অপমান করেছে। লামিয়া সেটার জন্যই হয়তো আবিরের এত অভিমান। কিন্তু
লামিয়া এখন আবিরকে কিভাবে আবার নিজের দিকে নিয়ে আসবে সে বুঝতে পারছে না। লামিয়ার মনে অনেক কথাই ঘুরপাক খাচ্ছিল। এতে বোঝা যাচ্ছিল যে লামিয়া এখন আবিরকে একটু হলেও পছন্দ করে, সে আবিরকে হারাতে চায় না। আবিরকে লামিয়ার এই ভালোবাসা কখনো বুঝতে পারবে? তুই এগুলো কি বলছিস? আমাদের এখনো ডিভোর্স হয়নি আর তুই অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছিস, এই তাহলে তোর আসল চরিত্র? আপনি যা ভাবার তাই ভাবতে পারেন, এতে আমার কোনো যায় আসে না। অনেক অপমানিত হয়েছে আর নয়, এখন আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। জান, এটা কে? কি হয় তোমার? এরকম ভাবে এসে লেকচার দিচ্ছে কেন? ওই যে তোমাকে বলছিলাম না, আমার ভুলবশত একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এটাই হচ্ছে সেই মেয়ে। উনি আমার থেকে বয়সে অনেক বড় সিনিয়র। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম যে এত গরম কেন দেখাচ্ছে। কথা শুনে মনে হচ্ছে অনেক অহংকারী মেয়ে। এই মেয়ে, তুই আমাকে চিনিস? তুই আমাকে অহংকারী বললি, আর তুই সামান্য ওর গার্লফ্রেন্ড হয়ে আমাকে এত বড় কথা বলিস? আমি ওর কে হয়ে জানিস তুই? সবকিছুই জানি আমি। আপনি যে কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করে জানি। আশা করি এখানে থাকা সবাই সেটা জানে। তার মানে এখন কি তোর মতো মেয়ের কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে নাকি? আর তুই আমাকে কি চিনিস বল? আর আবির, তুই কিছু বলছিস না কেন? তোর সামনে এই মেয়েটা আমাকে অপমান করছে, তারপরেও তুই চুপচাপ আছিস। আমি এখানে কি বলবো? আপনি ওকে অপমান করে কথা বলেছেন, সেজন্য ও আপনাকে অপমান করে কথা বলেছে সমান সমান। এখানে আমার বলার কি আছে? আবিরকে এভাবে কথা বলতে দেখে লামিয়া হতভম্ব হয়ে যায়। লামিয়া এখন বুঝতে শুরু করেছে যে আবিরও তাকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করতে শুরু করেছে। তাকে এতদিন করার সকল পাপের শাস্তি সে এখন পেতে শুরু করেছে, কিন্তু সে কোনোভাবেই মানতে পারছে না যে আবির এখন তাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে। লামিয়ার সকল ভুলগুলোই তার চোখের সামনে ভাসতে শুরু করেছে। লামিয়া, এখানে বেশি কথা বলে লাভ নাই, তার থেকে আমরা বাসার দিকে চলে যাই, চল। আমি বাসায় যাব, কিন্তু একা না, আমি আবিরকে সঙ্গে নিয়ে যাব। চল আবির আমার সঙ্গে। সম্ভব না, আমি ওই বাসাতে কখনো ফিরে যাব না। এটা আপনাকে আগেও বলেছি, এখনো বলছি। লামিয়া অনেক চেষ্টা করলো আবিরকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু আবিরের একটাই কথা, সে কখনো আর ওই বাসায় যাবে না। লামিয়া কোনোভাবেই আবিরকে রেখে যাবে না, কিন্তু আবিরও যাবে না। লামিয়ার বান্ধবী আমিনা লামিয়াকে জোর করে সেখান থেকে নিয়ে বাসার দিকে চলে যায়। আবিরও নদীকে নিয়ে বাসার দিকে চলে যায়। আবির, তুই সারাদিন কোথায় থাকিস? লামিয়ার সঙ্গে দেখা করিস না, ওর সঙ্গে কথা বলিস না, কি সমস্যা তোর বলতো? কি সমস্যা সেটা আমার থেকে আপনার ভালো বোঝার কথা। উনি আমার সঙ্গে কেমন ব্যবহার করে সেটা তো আপনি সামনে থেকে দেখেছেন, তারপর আপনি এই কথা বলছেন? লামিয়ার মেজাজ খারাপ হতে পারে, কিন্তু ওর মনটা অনেক ভালো। ও হচ্ছে বড়লোক পরিবারের মেয়ে, বিয়েটা হয়েছে ওর মতের বিরুদ্ধে, একটু তো রেগে থাকবে, এটা স্বাভাবিক। একটু না, আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। ওই বাড়িতে কাজের লোকের যে দাম আছে আমার সেই দাম নেই। আমাকে সবসময় সবার সামনে অপমান করে। কত সহ্য করা যায় আপনি বলেন? আমি গরিব হতে পারি, কিন্তু ছোট লোক না, ছোট লোক না। অনেকদিন হয়ে গেল তুই এই বাড়িতে যাস না, কারোর সঙ্গে কথা বলিস না। একবার কথা বলেই দেখ, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। সামনে সুন্দর একটা জীবন উপহার পাবে। এমন জীবনের দরকার নেই যেখানে শুধু অপমান আর লাঞ্ছনা। আমি এরকমই ভালো আছি। আমার অন্য কারো টাকার প্রতি, সম্পদের প্রতি কোনো লোভ নেই। আমার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে ভালো রাখা। আবিরের আব্বু আর কোনো কথা বলতে সাহস পেল না। সে বুঝতে পারছিল তার ছেলে অনেক কষ্ট পেয়েছে, সে আর ওই বাড়িতে অপমানিত হতে পারছে না। সে তার বাবা মাকে নিয়ে দুঃখ কষ্ট ভাগাভাগি করে থাকতে চায়। আবির সরাসরি তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ শুয়ে থাকার পর তার ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখে তার বন্ধু শিহাব ফোন করেছে। কি রে মামা, কি অবস্থা? কেমন আছিস? তোর সঙ্গে কথা হয় না, অনেকদিন হয়ে গেল, ভুলে গেছিস নাকি? ভাই, বড়লোক হলে যে মানুষ এমন হয়ে যায় সেটা ভাবিনি। সে যে ইউরোপ গেলি, তারপর আর কোনো খোঁজ খবর নিলি না। অবশ্য ঠিকই আছে, গরিবের খবর কে নেয় এখন? বন্ধু, তুই কিন্তু আমাকে ভুল বুঝতেছিস। আসলে এতটাই ব্যস্ত ছিলাম যে কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারিনি। এখন তুই বাইরে বের হবি নাকি আমি তোর বাসায় আসবো? আবির কথাটা শুনে অবাক হয়ে গেল। সে বারবার জিজ্ঞেস করতে লাগলো যে তুই এখন কোথায়? এ কথা শুনে শিয়াব হাসতে শুরু করে। শিয়াবের এরকম হাসার শব্দ পেয়ে আবির পচে গেল।
শিহাব দেশে এসেছে কথা বলতে বলতেই আবিরের রুমে নক করলো কেউ একজন। আবির দরজা খুলে দেখে তার বন্ধু শিহাব। দুজন দুজনকে জড়িয়ে ধরে আনন্দ উল্লাস করতে শুরু করে। কিছুক্ষণ পর আবির জিজ্ঞেস করে, ভুলে গেছিস বন্ধু? তবে তুই অনেকটাই চেঞ্জ হয়ে গেছিস, আগের মতো নেই। তোকে দেখতে অনেক স্মার্ট লাগতেছে। কি যে বলিস মামা, কথা বলতে লজ্জা লাগছে। এতদিন তোর কোনো খোঁজ খবর নেইনি, সেই জন্য অনেক সরি মামা। আরে তুইও না, কী সব বলিস? তুই গেছিস ইনকাম করতে, সময় পাসনি, এজন্য আবার সরি বলতে হবে? বন্ধুদের মাঝে সরি বলে কোনো শব্দ নেই। কিন্তু মামা, তুই যে এভাবে বিয়ে করলি, আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? তাহলে আমি আরো আগে আসতাম। বিশ্বাস কর বন্ধু, বিয়েটা এমনভাবে হয়েছে আমি নিজেও জানতাম না। আর তোকে যে বলবো, তোর কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে ছিল না। তোর উপর একটু অভিমানী করেছিলাম, সেজন্য আর যোগাযোগ করার চেষ্টা করিনি। বন্ধু, বুঝতে পেরেছি। তা ভাবিকে তো কোথাও দেখছি না। বন্ধু, এই বিষয়ে এখন আর কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তোকে পরে সব কিছু খুলে বলবো, তখনই বুঝতে পারবি। বন্ধু, তোকে নতুন করে আর কিছুই বলতে হবে না। আঙ্কেল আমাকে সবকিছুই বলেছে, আমি শুধু তোর মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। আবির শিহাবের কথা শুনে তার চোখে পানি টলমল করতে শুরু করলো। মুহূর্তের মধ্যে আবির আবেগপ্রবণ হয়ে পড়ে। কিভাবে এটা বুঝতে পেরে আবিরকে সান্ত্বনা দিতে শুরু করে। এভাবে দুজন অনেকক্ষণ একে অপরের সঙ্গে কথা বলে শিহাব তার বাসার দিকে চলে যায়। পরের দিন সকালে উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতে বসবে, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ফোন বের করে দেখে নদী দেখা শুরু করেছে। ফোনটা রেখে দিয়ে আবার খাওয়া শুরু করবে। এর মধ্যে তার বন্ধু শিহাব ফোন করেছে। সে খাওয়া দাওয়া শেষ করে প্রথমে নদীকে ফোন করে। কি ব্যাপার নদী, কি হয়েছে? বারবার ফোন দিচ্ছ যে, কোনো প্রবলেম হয়েছে নাকি? না, প্রবলেম হবে কেন? আজকে তো ঘুরতে যাওয়ার কথা, সেটা কি তোমার মনে আছে? কেন মনে থাকবে না? অবশ্যই মনে আছে। আমি বের হব একটু পর। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বের হও তার আগে আমাকে ফোন করে জানিয়ে দিও। হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে ফোন করব। কথাটা বলে আবির ফোন রেখে দেয়। তারপর আবার তার বন্ধুকে ফোন করে তার বন্ধুর সঙ্গে কথা বলে। সে রেডি হয়ে বাইরে বের হয়ে যায়, গিয়ে সরাসরি তার বন্ধুর সঙ্গে দেখা করে। কি রে, এত এমার্জেন্সি ডাকলি যে, কোনো প্রবলেম হয়েছে নাকি? আমার আবার একটু বাইরে যেতে হবে। আরে না না, কোনো প্রবলেম হয়নি, এমনিতেই আড্ডা দেওয়ার জন্য নিয়ে আসলাম। তোর কি খুব গুরুত্বপূর্ণ কাজ আছে? আরে বন্ধু যদি হবে, কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে বিকালে কিংবা সন্ধ্যার দিকে দেখা করব। তুই তোর কাজটা শেষ করে আয়। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুই আমার বিষয়টা বুঝতে পেরেছিস। তাহলে থাকিস, আমি একটু ঘুরে আসি। কোথায় কি করছে আবির কিছুই বোঝা যাচ্ছে না। আবির কি আসলে লামিয়াকে ভুলে যেতে শুরু করেছে? তবে কি তাদের দুজনের সম্পর্ক ভেঙে দেওয়া শুরু করেছে? দুজন কি এখন আলাদা হয়ে যাবে? এখন তাদের সম্পর্কে ফাটল ঘুরতে শুরু করেছে খুব বড় আকারে। আবির সরাসরি একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। কিছুক্ষণ পর সেখানেই নদী উপস্থিত হয়। তারা দুজন অনেকক্ষণ আড্ডা দেয়। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে সেখানে এসে উপস্থিত হয় মিনা আর লামিয়া। মিনা আবিরকে দেখে জিজ্ঞেস করে, আরে আবির, তুমি এখানে? কি ব্যাপার, কি সমস্যা হয়েছে বলো তো? তুমি বাড়িতে যাও না, কারোর সঙ্গে কথা বলো না, তোমার ফোনটা বন্ধ, কি হয়েছে বলবে তো? কেন, আপনাকে কিছু বলেনি? কে আমাকে কি বলবে? তুমি কি লামিয়ার কথা বলছো নাকি? ওর কথা বাদ দাও তুমি। আর তুমি কোন কারণে এরকম করছো সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। এখন তুমি বাড়িতে চলো, আব্বু তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে। আমাকে ক্ষমা করবেন আপু, আমি ওই বাড়িতে যেতে পারবো না। যেখানে আমার সম্মান নেই, সবসময় অপমান করে কথা বলে, সেখানে আমি থাকতে পারবো না। আর হ্যাঁ, আপনার বোন তো আমাকে মানুষ বলেই মনে করে না, সে আমাকে অমানুষ ভাবে। আমার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমি ছোট লোক নই, অমানুষ নই, আমাদেরও জীবন আছে। আমি কোনো সময় টাকার লোভে আপনার বোনকে বিয়ে করিনি। একমাত্র বিয়ে করেছিলাম আঙ্কেলের আব্বুর প্রেশারের জন্য, তা না হলে আমিও বিয়ে করতাম না। কিন্তু উনি তো মনে করেন আমি ওনাকে টাকার জন্যই বিয়ে করেছি। আবিরকে এরকম ভাবে প্রতিবাদী কণ্ঠে কথা কখনো বলতে শোনেনি। মিনা কথাগুলো শুনে অবাক হয়ে মাটির দিকে তাকিয়ে আছে। বলার মতো তার কাছে আর কোনো কথা বাকি নেই, কারণ আবির যেগুলো কথা বলছে সেগুলো সবগুলোই সত্যি। কিন্তু লামিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, সে কোনো কথা বলছে না। লামিয়া কিছু বলতে যাবে, হঠাৎ তার বোন মিনা বলে ওঠে, দেখো আবির, আমি মানছি ও অনেক ভুল করেছে, ও
ও আসলে অনেক রাগী, কিন্তু ওর মনটা অনেক ভালো। আর তুমি থাকো বা না থাকো, শুধু একটা বার বাসায় চলো, আব্বু আম্মু তোমার সঙ্গে কথা বলতে চায়। ওই বাড়িতে যাওয়ার মতো আমার কোনো মন মানসিকতা নেই। আবির কথাটা শেষ করতে না করতে লামিয়া রাগান্বিতভাবে আবিরকে বলতে শুরু করে। আপু, তুই কি কিছুই বুঝতে পারছিস না? ওর সামনে যে একটা মেয়ে বসে আছে, ওর নাম হচ্ছে নদী, ওটাই নাকি ওর গার্লফ্রেন্ড। ওকে বিয়ে করবে, তাহলে তুই ওকে বারবার রিকোয়েস্ট করলেও কাজ হবে না। কি ব্যাপার আবির, লামিয়া কি সত্যি কথা বলছে? এই মেয়েটা কি আসলে তোমার গার্লফ্রেন্ড হয়? আমাকে সব সত্যি কথা বলো প্লিজ। সত্যি বলতে আপু, নদী আমার গার্লফ্রেন্ড নয়, ওষুধ হয়। আমার বন্ধু আর আমি একসাথে পড়াশোনা করেছি। গতকাল আমরা একটা কাজে সিরাজগঞ্জ গিয়েছিলাম। সেখানে গিয়ে আপনার বোনের সঙ্গে দেখা হয়। আপনার বোন যখন বারবার বলছিলেন, এই মেয়েটাকে আমি রাগের মাথায় বলে ফেলেছিলাম আমার গার্লফ্রেন্ড, কিন্তু আসলে আমার বান্ধবী। আবিরের মুখে কথাগুলো শুনি দুই বোনই চমকে ওঠে। লামিয়ার এখনো বিশ্বাস হচ্ছিল না আবিরের কথা। সে মনে মনে ভাবছিল যে আবির তার বোনকে দেখে আজকে মিথ্যে কথা বলছে। আসলে সত্যি কোনটা মিনা সত্যি জানার জন্য সরাসরি সে মেয়েকে অর্থাৎ নদীকে জিজ্ঞেস করে। আচ্ছা, তুমি কি সত্যি আবিরের বান্ধবী হও নাকি গার্লফ্রেন্ড হবে? কোনটা? সত্যি বলো তো প্লিজ, মিথ্যা কথা বলো না। আসলে আবির যা বলছে সব সত্যি বলেছে। একটা দরকারি কাজ ছিল, সেজন্য আমরা ক্লোজারে গেছিলাম। গিয়ে আপনার বোনের সঙ্গে দেখা হয়। তখন আবির হঠাৎ কথা বলে ওঠে। প্রথমে আমিও অবাক হয়েছিলাম, কিন্তু পরে আমাকে সব কিছুই খুলে বলেছে কি জন্যে ও এরকম করেছে। আবির, তুই এই মেয়ের সঙ্গে কি করতে গেছিলি? তোদের কি এমন কাজ ছিল যেটা আমাদেরকে বলা যাবে না? ছিল একটা কাজ, বিষয়টা পার্সোনাল, তাই আমি বলতে পারবো না কি জন্য গেছিলাম, আর এটা আপনাকে বলার প্রয়োজন আমি মনে করছি না। আবিরের এরকম প্রতিবাদী কণ্ঠ শুনে মিনা ও লামিয়া দুজনে অবাক হয়ে যায়। তারা যেন আবিরকে নতুনভাবে উপলব্ধি করছে। আবিরকে নিনা বাসায় নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু কোনোভাবেই আবির বাসায় যেতে রাজি নয়। এক পর্যায়ে মিনা আবিরকে জোর করে বাসায় নিয়ে যায়। বাসায় প্রবেশ করার পরপরই লামিয়ার আব্বু আম্মু আবিরের দিকে এগিয়ে আসে। আবিরকে জিজ্ঞেস করতে শুরু করে। আচ্ছা ঠিক আছে, এখন আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। তোমরা একটা কাজ করো, খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো রুমে যাও। এই বিষয়ে কালকে কথা বলবো। আর আবির, তোমার সঙ্গে কিন্তু কালকে আমার কথা আছে, তাই কোথাও যেও না, বাসায় থাকো। এখন খাওয়া দাওয়া করে রুমে যাও। ঠিক আছে আঙ্কেল, আমি কোথাও যাব না, বাসায় থাকবো। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো রুমে চলে যায়, কিন্তু আবির এখনো ড্রয়িং রুমে বসে আছে। কিছুক্ষণ পর আবিরের কাছে লামিয়া এসে বসে। সঙ্গে সঙ্গে আবির উঠে যাবে, তখনই লামিয়া হাত টেনে ধরে। এটা কি হচ্ছে? আমি রুমে যাব, হাত ছাড়ুন। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই তো। কিন্তু আমার তোর সঙ্গে অনেক কথা আছে, তোকে অনেক কিছু বলার আছে। তোর প্রবলেমটা কি বলতো? আমার আবার কি প্রবলেম হবে? প্রবলেম তো যা সব আপনার। এতদিন কি অপমান করেও স্বাদ মেটেনি আপনার? আবার নতুন করে কি বলতে চান? আবির কথাটা বলার সঙ্গে সঙ্গে লামিয়া আবিরের হাত টেনে ধরে তার রুমে নিয়ে যায়। আবির বারবার জিজ্ঞেস করছিল, কিন্তু লামিয়া কোনো উত্তর না দিয়ে সরাসরি রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। আবির বলতে শুরু করে। কি করছেন আপনি এগুলো? আমাকে রুমে যেতে দিন। তোর সঙ্গে আমার অনেক কথা আছে, সেগুলো শেষ না করে আজকে তুই রুমে যেতে পারবি না। আমার সব প্রশ্নের জবাব আজকে দিয়ে যেতে হবে। আপনার যা কথা আছে আপনি দয়া করে কালকে বলবেন। আজকে আমার একদম ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। আজকে আমি তোকে কথা বলার জন্য ডেকেছি, আর এখন তোর ঘুম পাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোর সঙ্গে কথা বলবো। লামিয়ার সঙ্গে কথা শেষ হতে না হতেই আবির সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়ল। দুজনের মনে যেন যুদ্ধ চলছে। তাদের সম্পর্কের মধ্যে এত বড় একটা ফাটল তৈরি হয়ে গেছে, যেটা এত সহজে ঠিক হওয়ার নয়, কিন্তু কালকে হয়তো বড় একটা সিদ্ধান্তই আসতে চলেছে। সারা রাত আবির ঠিকমতো ঘুমাতে পারেনি, শুধু এগুলো বিষয় নিয়ে ভেবে গেছে। সকালে ঘুম থেকে উঠতেই বাইরে থেকে লামিয়ার আম্মু তাকে নিচে আসতে বলে। সে ওর লেট না করে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। আবির, তুমি আর একটু আগে উঠলে ভালো হতো। এখন তো লামিয়াও ভার্সিটিতে চলে গেছে। তুমি একটা কাজ করো, ভার্সিটিতে একটু পর পরেই একটা বড় দোকান আছে, ওই দোকানে যাও। আমার বন্ধু তোমাকে কিছু জিনিসপত্র দিবে, সেগুলো নিয়ে লামিয়াকে সঙ্গে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল,
তাহলে আমি এখনই বের হচ্ছি। আপনি আপনার বন্ধুকে ফোন দিয়ে বলুন আমি যাচ্ছি। সব কিছু রেডি করে রাখতে বলবেন। আর আসার সময় ভার্সিটি হয়ে আসবো আমি। কি ব্যাপার, এভাবে যাচ্ছ কেন? খাওয়া দাওয়া করে যাও। কালকেও ঠিকমতো খাওয়া দাওয়া করলে না, আবার আজকেও না খেয়ে যাচ্ছ। শরীর খারাপ হয়ে যাবে তো। খাওয়া দাওয়া করে যাও। না আন্টি, ঘুম থেকে উঠে একদম ভালো লাগছে না, এসে খাওয়া দাওয়া করি। আবির আর দেরি না করে সরাসরি সেই দোকানে গেল। গিয়ে সে জিনিসপত্রগুলো নিয়ে ভার্সিটিতে অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু কোথাও লামিয়াকে দেখতে না পেয়ে সে বাড়ির দিকে আসতে যাবে, তখনই পিছন থেকে লামিয়ার বান্ধবী আমিনা তাকে ডাক দেয়। আবির পিছনে ঘুরতে দেখে আমিনা অনেক ঘেমে আছে। সে বুঝতে পারে কিছু হয়তো খারাপ হয়েছে। সঙ্গে সঙ্গে আবির গিয়ে আমিনাকে জিজ্ঞেস করে, আপনি কিছু বলবেন? পিছন থেকে ডাকলেন যে? তুমি আবির না? হ্যাঁ আমি আবির। কিছু বলবেন? আমি আর লামিয়া একসাথে ভার্সিটি থেকে বের হচ্ছিলাম, তখনই ভার্সিটির একটা ছেলের সঙ্গে ওর ঝামেলা হয়। এক পর্যায়ে লামিয়া ছেলেটাকে থাপ্পড় মারে, তখনই ও রেগে লামিয়াকে ধরে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ওরা ওই সামনের দিকে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কি বলেন? এই অল্প সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল? আবির কথাটা বলে তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে সেখানে চলে যায়। গিয়ে দেখে অনেক ছেলে পেলে সেখানে দাঁড়িয়ে আছে, আর লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে লামিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে আবির, আপনারা যে এখানে নিয়ে এসেছেন কেন বলেন, আর কি জন্য? এই যে হিরো, কে তুই? এখান থেকে সর বলতেছি। ওর সঙ্গে আমার অনেক হিসাব বাকি আছে। ও আমাকে কথা দিয়ে অন্য কাউকে কীভাবে বিয়ে করে এই সেটার হিসাব ওকে আজকে নিয়ে যেতে হবে। আপনি কে? আপনার সঙ্গে আমি কথা বলতেছি না। আবির, ওর নাম শাকিল। আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করি আর ওকে আমি ভালোবাসি, সেটা কখনোই বলিনি, কিন্তু ওকে আমি কখনো নাও করিনি। সেজন্য হয়তো ও ভেবে রেখেছে যে আমি ওকে ভালোবাসি, কিন্তু আসলে না। আজকে যখনই ও জানতে পেরেছে যে আমার বিয়ে হয়ে গেছে, তখন থেকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এক পর্যায়ে আমাকে উঠিয়ে এখানে নিয়ে আসে। এখান থেকে প্লিজ বাঁচিয়ে নিয়ে যাও। আপনারা সবাই শুনলেন তো কি বললো উনি? এখন ভালোই ভালোই বলতেছি, এখান থেকে সবাই চলে যা, তা না হলে অনেক বড় প্রবলেম হবে। কিরে, তুই কি আমাদের হুমকি দিচ্ছিস? নাকি তোর কি চোখে কোনো সমস্যা আছে? নাকি এখানে এতগুলো ছেলে দেখতেছিস তাও তোর ভয় করে না? তাড়াতাড়ি এখান থেকে যা, তা না হলে কিন্তু বেঁচে ফিরতে পারবি না। দেখ, আমি তোদের খুব ভালোভাবে বলতেছি, তোদের কপাল ভালো আমি এখনো কাউকে খবর দেইনি। তোদের জন্য ভালো হবে দ্রুত এখান থেকে চলে যা, তা না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। আবিরের কথা শুনে শাকিলও তার বন্ধু বান্ধব রেগে যায়। এক পর্যায়ে সবাই মিলে আবিরকে মারধর করতে শুরু করে। আবিরও কাউকে ছাড় দিচ্ছিল না, সেও সবাইকে আঘাত করতে শুরু করে, কিন্তু একা একা পেরে উঠছিল না। এরকম কিছুক্ষণ চলার পরে আবির অনেক মার খায়। তার পুরো শরীরের জায়গায় জায়গায় ক্ষত হয়ে গেছে, মাথা ফেটে গেছে। কিছুক্ষণ পর লামিয়ার বান্ধবী আমিনা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়। পুরো ঘটনাটা নিজেদের আয়ত্তে নিয়ে আসে তারা। জিজ্ঞেস করতে শুরু করে লামিয়াকে, তোমার নাম কি লামিয়া? তোমার বান্ধবী আমাদের এখানে নিয়ে এসেছে, আসল ঘটনা কি বলো তো? স্যার, এই যে সেই ছেলে, আমরা একসাথে ভার্সিটিতে পড়াশোনা করি। ও আমাকে আজকে জোরপূর্বক এখানে নিয়ে আসে, ক্লাসে মারধর করে। আপনি এটা সুষ্ঠু বিচার করবেন, ওরা কেউ যেন জেল থেকে বের হতে না পারে। সেটা তো আমরা খুব ভালোভাবেই দেখব। এখন তোমার একটা জিডি করতে হবে, তাহলে হবে। এখন তুমি কি জিডিটা করতে চাও? অবশ্যই স্যার, আপনি এদেরকে নিয়ে যান, আমরা আসছি। ঠিক আছে, আমরা তাহলে সবাইকে নিয়ে যাচ্ছি, তুমি দ্রুত এসো। পুলিশ শাকিল ও তার সাথে থাকা বন্ধুদেরকে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে লামিয়া, আবির, আমিনা তিনজন উপস্থিত হয়। তারা মামলা করে সেখান থেকে দ্রুত আবিরকে একটা হসপিটালে নিয়ে যায়। সেখানে আবিরকে চিকিৎসা করে লামিয়া বাসায় নিয়ে যায়। আবির বাসায় প্রবেশ করতে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আবিরের এরকম অবস্থা কিভাবে হলো সেটাই জিজ্ঞেস করে লামিয়ার কাছে। কি ব্যাপার লামিয়া, তুই কোনো কথা বলছিস না কেন? কি হয়েছে? আবিরের এরকম অবস্থা হলো কিভাবে? এই কাজগুলো কি তুই করিয়েছিস? সত্যি করে বল। এগুলো কি বলতেছো আব্বু? আমি কেন এগুলো করব? আজকে অনেক বড় একটা অঘটন ঘটতে যেও বেঁচে গেছি আবির আর আমার বান্ধবীর জন্য। আমার ভার্সিটিতে একটা ফ্রেন্ড আছে, ওর নাম শাকিল। ও আমাকে অনেকদিন যাবতই প্রপোজ করতেছিল, কিন্তু আমি কোনোভাবেই একসেপ্ট করিনি। কিন্তু আজকে যখন জানতে পেরেছে যে আমি বিবাহিত,
তখন আমার সঙ্গে ঝামেলা শুরু করে। এক পর্যায়ে আমাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়, একটা জায়গায় উপস্থিত হয়। কিছুক্ষণ পর ওদের সবার সঙ্গে ঝামেলা শুরু হয়েছে আবিরের সঙ্গে। এক পর্যায়ে মারপিট শুরু হয়। কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ কি উপস্থিত হয়, তা না হলে আজকে অনেক বড় একটা অঘটন ঘটে যেত। কি বলতেছো এগুলা? এত বড় একটা অঘটন ঘটে গেল অথচ একটাবার ফোন করে জানানোর প্রয়োজন মনে করলে না? আমার ফোনও ওরা কেড়ে নিয়েছিল, কাউকে ফোন করতে পারিনি। আর যখন এই ঘটনাটা ঘটে তখন মাথায় কিছুই ছিল না, সবাইকে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে। আমি মামলা করে এসেছি, এখন কোনো প্রবলেম হবে না, তোমরা চিন্তা করো না। তোর ভুলের জন্য ছেলেটাকে আজকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আবির, তোমার অবস্থা কি খুবই খারাপ? লামিয়ার আম্মুর কথা শুনে আবির প্রত্যুত্তরে বলতে শুরু করে, না না আন্টি, আমার তেমন কিছু হয়নি, এই একটু কেটে গেছে, আর কি, এটা কিছুই না, খারাপ কিছু হয়নি, এটাই অনেক, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের, আমি ঠিক আছি। শুনেছিস তোর ছেলেটা কি বলছে? এত মার খেয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, তাও তোর উপর বিরক্ত না। আর তুই সেই ছেলেটাকে কিনা সবসময় অপমান আর অবহেলা করতি, আর যাদেরকে তুই এত বিশ্বাস করতি তারা তোর ক্ষতি করতে চেয়েছে। সময় থাকতে মূল্য দিতে শেখ, তা না হলে অনেক পস্তাবি তুই। আব্বু আম্মু, আমি সবকিছু বুঝতে পেরেছি। আসলে অনেক পাপ করেছি তো, সেজন্য হয়তো পাপের শাস্তিও পাচ্ছি আস্তে আস্তে। কিন্তু আমি সব ভুলই বুঝতে পেরেছি। আবিরের সঙ্গে যে আমি কত বড় অন্যায় করেছি, ওকে সব সময় অপমান লাঞ্ছিত করেছি, এখন বুঝতে পারছি সব। তাড়াতাড়ি আবিরকে রুমে নিয়ে যা, ছেলেটা অনেক ক্লান্ত হয়ে গেছে। লামিয়ার সঙ্গে সঙ্গে আবিরকে ধরে তার রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। আবির লামিয়াকে বলতে শুরু করে, কি ব্যাপার, আপনি আপনার রুমে আমাকে নিয়ে আসলেন কেন? আমাকে অন্য রুমে রেখে আসলেই পারতেন। চুপ কর, আজকে থেকে তোর অন্য কোনো রুমে থাকতে হবে না, আজকে থেকে আমার রুমে থাকবি। লামিয়ার মুখে এই কথাটা শুনি আবির অবাক হয়ে তাকিয়ে আছে। তার চোখে যেন লামিয়া অজানা অপরিচিত একটা মেয়ে মনে হচ্ছিল। হঠাৎ এত চেঞ্জ কিভাবে হলো সেটাই আবির বুঝতে পারছে না। তাহলে আপনি কোথায় থাকবেন? আমি এই রুমে থাকবো না কোথায় থাকবো সেটা নিয়ে তোর প্যারা নিতে হবে না, তুই রেস্ট কর। আরে আমি রেস্ট কেন নিব? আমার তো কিছুই হয়নি, একটু একটু কেটে গেছে, সেটা কোনো ব্যাপার না। আপনি যদি এখন আমাকে দৌড়াতে বলেন আমি সেটা পারবো। আপনারা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছেন, আমার কিছুই হয়নি, আমি অন্য রুমে যাই। তোকে বলছি না একদম কথা বলবি না, এত কথা বলিস কেন? যেটা বলছিস সেটাই কর, সব সময় তো বাড়তি কথা বলতে হয় না। লামিয়ার এরকম ব্যবহার দেখে আবির মুগ্ধ হয়ে গেছে। সে মনে মনে এরকম একটা মেয়েকেই লাইফ পার্টনার হিসেবে চেয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে লামিয়া এরকম পার্টনার হয়ে উঠতে পারবে। কিন্তু এখনও তাদের মধুর সম্পর্ক নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এর মধ্যে হঠাৎ দরজায় নক করে। লামিয়ার আম্মু দরজাটা খুলতে দেখে আবিরের জন্য খাবার নিয়ে এসেছে। আরে আন্টি, আপনি এখানে খাবার নিয়ে এসেছেন, আমি নিচে গিয়ে খেয়ে নিতাম, শুধু শুধু কষ্ট করলেন আমার জন্য। কি হয়েছে? খাবার নিয়ে আসা হলো আর তোমাকে দেখে যাওয়া হলো, দুইটা একসাথে হয়ে গেল। তুমি এখন কেমন আছো? আন্টি, আমি সুস্থ আছি, আমার কিছু হয়নি তো। আপনারা শুধু শুধু চিন্তা করছেন। আমি খাবার খেয়ে নিব, আর কিছু বলতে চান আমাকে? আর কি বলবো, এখন রেস্ট নাও, সকালে কথা হবে তোমার সঙ্গে। লামিয়ার আম্মু রুম থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লামিয়া রুমের দরজাটা লাগিয়ে দিয়ে আবিরকে শুয়ে পড়তে বলে। আবিরও খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর লামিয়া তার পাশে গিয়ে শুয়ে পড়ে। এটা দেখে আবিরের চোখ তো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আবির তখনই লামিয়াকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি আমার পাশে ঘুমাবেন নাকি? এখানে তো অবাক হওয়ার কি আছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, তা আমি তোর পাশে ঘুমাতে পারি না নাকি? অবশ্যই ঘুমাতে পারেন, তবে আপনি তো আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নেননি, তাহলে আজকে হঠাৎ কি হলো? হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই এখন থেকে তোকে আর কখনো কষ্ট দিব না, ভালোবাসা দিয়ে আগলে রাখবো। মানুষ মাত্রই তো ভুল হয়, সেরকম ভুল আমিও করেছি, সেগুলো এখন ভুলতে চাচ্ছি, অনুরোধ করছি সেগুলো আর মনে করিয়ে দিস না। আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না, আপনি আমার সঙ্গে এত সুন্দর করে কথা বলছেন। আজকে থেকে আমাকে আর আপনি করে বলবে না, এখন থেকে তুমি করে বলবে, বুঝতে পেরেছো তো? আমিও তোমাকে তুমি করেই বলছি। এত তাড়াতাড়ি হবে না, একটু সময় দিতে হবে আমাকে, তবে চেষ্টা করব দ্রুত তুমি বলার জন্য। ঠিক আছে, শুধু আজকের রাতটাই সময় দিলাম, কালকে সকাল থেকেই তুমি বলতে হবে। কথাটা বলেই লামিয়া মুচকি হাসি দিয়ে আবিরের দিকে এগোতে শুরু করে। তার কাছে গিয়ে শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। এটা দেখে আবির তো অবাক।
আবির জিজ্ঞেস করতে শুরু করে। কি ব্যাপার, আপনি আমার শার্টের বোতাম খুলছেন কেন? তোর মনের ইচ্ছা পূরণ করার জন্য আমাদের বিয়ে হয়েছে 1.5 মাসের বেশি হয়ে গেছে, এখনো আমি তোকে তোর প্রাপ্যটা বুঝিয়ে দেইনি, সেটাই আজকে বুঝিয়ে দেব। কি বলছেন এগুলা? আমার মনে হয় আর একটু সময় নিলে ভালো হতো। নিজে তো ভালোবাসা দিতে পারবি না, আবার আমি দিচ্ছি সেটা নিতে অসুবিধা হচ্ছে দেখতেছি। লামিয়ার মুখে এমন কথা শুনি আবির বাঘের মতো গর্জন দিয়ে লামিয়াকে মিশে ফেলে দিয়ে সে উপরে উঠে যায়। তারপর দুজন ভালোবাসার সাগরে হারিয়ে যেতে শুরু করে। একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দেয়। দুজন ভালোবাসা দিয়ে কিস করতে করতে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিল। আবির শার্টটা খুলে লামিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। অনেকক্ষণ তাদের এই ভালোবাসা চলতে থাকে। কিছুক্ষণ পর তাদের ভালোবাসার সুন্দর মুহূর্তটা শেষ হয়। লামিয়া বলতে শুরু করে, প্রথমে তো আমার কাছে আসতে চাচ্ছিলি না, তারপর হঠাৎ করে এত ভালোবাসা কোথা থেকে উদয় হলো? সকল ভালোবাসায় আপনার জন্যই জমিয়ে রেখেছিলাম, সেটাই আজকে উজাড় করে দিয়ে দিলাম। ও আচ্ছা, তাই নাকি? লামিয়া উচ্চস্বরে হাসতে শুরু করে। কিছুক্ষণ কথা বলার পরে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আবির খেয়াল করে লামিয়া আয়নার সামনে বসে নিজের চুলগুলো হ্যান্ডওয়্যার দিয়ে শুকাচ্ছিল। লামিয়াকে দেখতে অনেক মিষ্টি লাগছিল। লামিয়া আবিরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, কি ব্যাপার, ঘুম থেকে উঠে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো? আপনাকে এত সুন্দরভাবে কখনোই দেখার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আজকে আপনাকে দেখতে একদম অন্যরকম লাগছে, তাই চোখ ফেরাতে পারছি না। ও আচ্ছা, তাই নাকি? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে খুশি করার জন্য প্রশংসা করছো। আমি আমার বউয়ের প্রশংসা করব না তো কার প্রশংসা করব? এরকম একটা সুন্দরী বউ থাকলে কার না প্রশংসা করতে ইচ্ছে হবে বলো তো? হয়েছে, বেশি প্রশংসা করতে হবে না, এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। বলতে না বলতে আবির অশ্রমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে দেখে হঠাৎ দরজায় লামিয়ার বোন নক করে। লামিয়া দরজা খুলতে মিনা বলতে শুরু করে, কেউ একজন এসেছে, আবিরকে দেখেছে, আবিরের পরিচিত, এটাই আমাকে বলল। কি বলেন আপু, আমাকে এখানে কে খুঁজতে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আপনি অপেক্ষা করতে বলেন তাকে। আবির রেডি হয়ে লামিয়াকে সঙ্গে নিয়ে নিচে যেতেই দেখে নদী এসেছে। নদীকে দেখে লামিয়া তেলে বেগুনে জ্বলে ওঠে। সে উচ্চ স্বরে নদীকে বকাবকি করতে শুরু করে। সঙ্গে সঙ্গে লামিয়ার আম্মু তাকে থামিয়ে দেয়। কি ব্যাপার লামিয়া, তুমি এরকম করছো কেন? ও আমার ফ্রেন্ড হয়, ওর সঙ্গে খারাপ ব্যবহার করো না প্লিজ। ফ্রেন্ড মানে? ও আবার কিসের ফ্রেন্ড? তোমাকে বলেছি না ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তারপরেও তুমি ওর সঙ্গে সম্পর্ক রেখেছো, আবার এই বাসার ঠিকানাও দিয়েছো। আমি সত্যি বলছি, ওকে আমি এই বাসার ঠিকানা দেইনি, আর ওর সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই যেটাতে তোমার আপত্তি থাকবে। আরে একটা মেয়ে কি জন্য এসেছে সেটা না জেনেই তুমি এমন রিয়েক্ট করতেছো কেন বলো তো? তোমরা ওকে চেনো না, আমি ওকে ভালো করে চিনি। ও আমাকে সেদিন অনেক বড় বড় কথা বলেছে। ছোট লোক কোথাকার, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। লামিয়া, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ও কিন্তু অতিথি, ওর সঙ্গে এভাবে কথা বলতে নেই, ওনার কাছে ক্ষমা চা। লামিয়া কোনোভাবেই নদীর কাছে ক্ষমা চাইবে না। আবির অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লামিয়া কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। এক পর্যায়ে নদী বলে ওঠে, আচ্ছা বুঝতে পেরেছি, আপনাদের আর কারো ঝগড়া করতে হবে না। আমি কি জন্য এখানে এসেছি আর আমি সত্যিই আবিরের কি হই ক্লিয়ার করতেছি। কি করছিস সেগুলো? তোকে বললাম না এখন এই বিষয়গুলো বলা যাবে না, প্লিজ বলিস না। বলবো না মানে? সবাই তো ভুল বুঝতেছে আমাদের, এখন না বললে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। তুমি আবিরের কোনো কথা শোনো না, তুমি বলো আসল ঘটনাটা কি? কি জন্য তুমি এখানে এসেছো, আর আবিরের সঙ্গে তোমার কি সম্পর্ক, আসলে কিসের? আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করছি। আবিরের সঙ্গে সম্পর্ক আমার শুধুমাত্র বন্ধুত্ব, তবে ওর সঙ্গে আমার আর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে বিজনেস। আমরা দুজন বিজনেস পার্টনার। আপনারা আমাদেরকে যে রেস্টুরেন্টে বসে থাকতে দেখেছেন, ওই রেস্টুরেন্টটা আমাদের দুইজনেরই, আর ক্লোজারে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল। সেখানে আমরা একটা রেস্টুরেন্ট ওপেন করার প্ল্যান করছি, আর সেই প্ল্যান তাই আজকে পুরোপুরিভাবে কার্যকর করতেই আবিরের সঙ্গে দেখা করতে এসেছি। আবিরের ফোনটা বন্ধ পাচ্ছিলাম, সেই জন্য আমি সরাসরি বাসায় চলে আসি, কারণ আমার হাতে সময় নেই। নদীর কথাটা শুনি সবার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কেউ বিশ্বাস করতে পারছে না নদীর কথাগুলো। কিন্তু লামিয়ার বোন বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আবিরকে জিজ্ঞেস করে, আবির সত্যি করে বলো তো, উনি যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? মানে আপু, আসলে নদী যেগুলো বলছে সবই সত্যি।
আমি সবার কাছে এই বিষয়টা লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কারণ আমি পুরোপুরি এখনও সাকসেস হতে পারিনি। সেজন্য বিষয়গুলো সবার মাঝেই লুকিয়ে রেখেছিলাম। আর এটা আমাদের 2 নাম্বার প্রজেক্ট। আরও কিছু প্রজেক্ট অ্যাড হওয়ার পরে আমার বলার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সব কিছুই জেনে গেলেন তাহলে আর লুকিয়ে কী লাভ, এগুলো সব সত্যি কথা। সবাই অবাক হয়ে আছে। উপস্থিত থাকা কেউ বিশ্বাস করতে পারছে না যে আবির এত বড় একটা রেস্টুরেন্টের মালিক, আবার নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করতে চলেছে। লামিয়া জিজ্ঞেস করে, তুমি এত কিছু করেছো গোপনে, অথচ একটা বার আমাকে বিষয়টা জানাওনি। এটা কিন্তু ঠিক না। শুধু শুধু আমি তোমার বান্ধবীর সঙ্গে খারাপ ব্যবহার করলাম, আমার ব্যাপারে কি ভাববে? না না ভাবি, আমি কিছু মনে করিনি। আপনি যে জন্য রেগে গেছেন এটা স্বাভাবিক। আপনার জায়গায় আমি থাকলেও রেগে যেতাম। আসলে দোষটা আমাদের দুজনেরই। যদি আগে বিষয়টা ক্লিয়ার করে বলতাম তাহলে এই সমস্যাটা হতো না। বাদ দেন এগুলা। আবির তাহলে একটা সিগনেচার করে দে। আমি চাই, আমার অনেক কাজ বাকি আছে। তুই তাহলে কাল পরশুর মধ্যেই সাইডে চলে আয়, অনেক কাজ বাকি। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি খুব দ্রুতই কাজে ব্যাক করব। সিগনেচার করে দিলাম, তুই দ্রুত কাজ শুরু কর। সিগনেচার দিয়ে নদী সেখান থেকে চলে যায়। সবাই তখন আবিরকে বাহবা দিতে শুরু করে। তার এরকম কাজকে সবাই অ্যাপ্রিসিয়েট করে। সে যে একা একা এত কষ্ট পরিশ্রম করে একটা রেস্টুরেন্ট দাঁড় করিয়েছে, আবার আরেকটা শেষ প্রান্তে চলে এসেছে, তার থেকে কেউ এত বড় একটা সারপ্রাইজ আশা করেনি। তুমি একা একাই এত কিছু করলে, অথচ আমাদের কাউকে জানানোর প্রয়োজন মনে করলে না। অন্তত তো আমাকে বললেও পারতে, আমি তোমাকে হেল্প করতে পারতাম। কিন্তু আমি কারোর হেল্প চাই না, আমি নিজে নিজে সব কিছু করতে চেয়েছি। আমি কারোর সাহায্য নিয়ে করতে চাইনি। আমি নিজের পরিশ্রমে বড় হতে চেয়েছি, কিছুটা হলেও পেরেছি। আবিরকে লামিয়া এখন খুব ভালো করে বুঝতে পেরেছে, জানতে পেরেছে সে কি করতে চেয়েছে আর কি করেছে, সেটা এখন জলজান্ত প্রমাণ সবার কাছে। এদিকে লামিয়ার আব্বু আম্মু, তার বোন সবাই আবিরকে নতুন করে আবার জানতে পেরেছে। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে যে যার যার কাছে বেরিয়ে গেল। আবির রুমে গিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর লামিয়া গিয়ে আবিরকে জিজ্ঞেস করে, ওকে আমি অনেক ভুল বুঝেছি, পারলে আমাকে মাফ করে দিস। আমি তোকে কত অপমান করেছি, আজকে থেকে শুধু ভালোবাসা দিব। ওগুলো কথা আমি ভুলে গেছি, ওইগুলো বাদ দাও। এখন নতুন করে শুরু করতে হবে আমাদের। তুমি শুধু আমার পাশে থেকেও আমাকে হেল্প করো, তাহলেই হবে। আর ভালোবাসা না হয় বোনাস হিসেবে দিও। অবশ্যই, কেন নয়, আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমাকে হেল্প করব। ভালোবাসা বোনাস হিসেবে নয়, ভালোবাসায় মূল স্তম্ভ হিসেবে থাকবে তোমার জন্য। আমার কাছে আসো, একটু জড়িয়ে ধরি। কথাগুলো বলেই লামিয়া আবিরকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। শেষমেশ তাদের ভালোবাসার পূর্ণতা পেল। শত ভুল বোঝাবুঝির পর দুজন এক হয়ে গেল। আবির সবাইকে সারপ্রাইজ দিয়ে সবার ভুল ভাঙিয়ে দিল। এখন তাদের ভালোবাসার মুহূর্ত, সেই মুহূর্তে না যাওয়াই ভালো। সবাই ভালো থাকবেন। গল্পটা এখানেই শেষ করা হলো। সমাপ্ত।